আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আমরা। গত এপিসোডে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, যন্তর মন্তরে সিজেপির অবস্থান, অনশন, বিক্ষোভ এই সমস্ত চলছে এবং সেখানে যোগ দিয়েছেন প্রচুর মানুষ। কেউ ইন্ডিপেন্ডেন্টলি যোগ দিয়েছেন, কেউ তারা রাজনৈতিক পরিচয় থেকে যোগ দিয়েছেন। এরকম একটা এই নিয়ে একটা বেশ বড় আন্দোলন যে দানা বেঁধেছে সেটা আমরা গত কয়েকদিনেও কিন্তু লক্ষ্য করেছি এবং এখানে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসও কিন্তু দেখেছি। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্ক, আমাদের সঙ্গে অর্ক বাদুড়ি রয়েছেন, আমাদের নিউজ কোম্পানির এডিটর, সাংবাদিক এবং বিশ্লেষক। অর্ক, আমরা তো দেখলাম যে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হলো, তারপর থেকে আমরা যেটা দেখতে শুরু করলাম, প্রথমত তো আরও মানুষ তারা এসে জড়ো হলেন এবং যে ক্ষোভটা বলো, যে অভিযোগটা আমাদের ছিল যে যারা সো কল্ড ইউথ আইকন, যাদের কথায় মানুষ ইনফ্লুয়েন্সড হতে পারেন, তারা কেন চুপ আছেন? আমরা তাদেরও দেখলাম ধীরে ধীরে প্রত্যেককে মুখ খুলতে দেখছি। অনেকে বলছেন, এখন অনেকে বলছেন, নামি দামি অনেকে যেমন বলছেন, অনেকে বলছেনও না, সেই সংখ্যাটাই বেশি, কিন্তু বলছেন তো প্রচুর। এবং তারপরেও আমরা দেখছি যে এই নতুন জেনারেশনের ছেলেমেয়েরা বাবা মায়ের হাত ধরেও তারা যাচ্ছেন, এরকম প্রচুর ছবি আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখছি যে যেটাকে আমি রাষ্ট্রীয় সন্ত্রাস বলছি, যে এরকমভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখলাম সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়ার পরও এরকম প্রচুর ঘটনা দেখলাম। ইভেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারাও এর বাইরে নন আর কি, তাদেরকেও জোর করে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বিষয়টা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং এই যেটাকে বারবার বলছি যে এইভাবে পুলিশ কি তুলে নিতে পারে, একটা কোনো রকম ডায়ালগে না গিয়ে, কোনো রকমভাবে কোনো কথা না শুনে যেভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়টাকে কিভাবে দেখছো? এটার দুটো দিক আছে। প্রথমত, এটা একটা অভূতপূর্ব গণজাগরণ। এটা অনস্বীকার্য যে এই রকম অদ্ভুত ধরনের গণ আন্দোলন, আমি কৃষক আন্দোলনের কথা মাথায় রেখেই বলছি, যে মোদী সরকার এই যে আমাদের 12 বছর আমাদের ভারত শাসন করছে, এতখানি স্বতঃস্ফূর্ত এবং তীব্র গণবিক্ষোভের মুখোমুখি আগে হয়নি। কেন এই কথা বলছি? তার কারণ যখন কৃষকদের আন্দোলন সংগঠিত হয়েছিল, সেটায় হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক তারা দিল্লিতে ঢুকে পড়েছিলেন, তারা দিল্লি অবরোধ করেছিলেন, কিন্তু সেটা ছিল তাদের পেশাগত জায়গা থেকে একটা লড়াই, তাদের জীবিকার জায়গা থেকে একটা লড়াই। আর এই যে আন্দোলন চলছে, যেটা ককরোচ জনতা পার্টির ব্যানারে হচ্ছে, এটা কিন্তু আর কেবলমাত্র নিটের প্রশ্নপত্র লিক ইত্যাদিতে সীমিত নেই। এটা একটা গোটা উত্তর ভারত জুড়ে মোদী সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের যুব প্রজন্মের যে গণক্ষোভ তৈরি হয়েছে, তার একটা ম্যানিফেস্টেশন আমরা দেখছি। এবং যে ভয়ঙ্কর রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা লক্ষ্য করলাম, সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হলো, তারপরে সংসদ মার্চের ডাক দিয়েছিলেন ছেলেমেয়েরা, সেই সংসদ অভিযানকে কেন্দ্র করে গোটা দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হলো এবং ব্যাপক লাঠিচার্জ করা হলো, টিয়ার গ্যাস চালানো হলো এবং অনেককে গ্রেফতার করা হলো। এত কিছু সত্ত্বেও পিল পিল করে মানুষ যন্তর মন্তরে আসছেন, পিল করে মানুষ আসছেন। এবং দ্য হিন্দুর মতো একটা অত্যন্ত নির্ভরযোগ্য সংবাদ সংস্থা, তারা খবর করেছে যে কেবলমাত্র টিয়ার গ্যাস নয়, কেবলমাত্র লাঠিচার্জ নয়, বিক্ষোভরত প্রতিবাদী ছেলেমেয়েদের ওপর পেলেট গান থেকে গুলিবর্ষণ করা হয়েছে, অর্থাৎ যে জিনিসটা কাশ্মীরে করা হয়ে থাকে। এরকম ছবিও আমরা দেখেছি, যেখানে তাদের সমস্ত মুখমণ্ডল রক্তাক্ত হয়ে রয়েছে, ফুটো হয়ে রয়েছে। এরকম অভিযোগ উঠেছে যে দিল্লি পুলিশ তার যে লাঠি, সেই লাঠিতে পেরেক আটকানো রয়েছে এবং সেটা দিয়ে সে দিল্লি পুলিশ ছেলে মেয়েদেরকে মারছে। এবং শুধু দিল্লি পুলিশ কেন, কিছু মানে পুলিশ ছাড়াও তো কিছু লোককে দেখা গেছে যারা লাঠি নিয়ে মারছে। এক্স্যাক্টলি। আমরা এখানে যেমন চটি পুলিশ বলতাম, একই জিনিস দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি। এবং সরকার একদমই প্যানিক মোডে চলে গিয়েছে, এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। সেই কারণেই আমরা দেখলাম যে
সমস্ত 16টা মেট্রো স্টেশন দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। ভাবা যায়, মানে একটা সরকার কতখানি আতঙ্কগ্রস্ত হলে দিল্লির মতো শহরে 16টা মেট্রো স্টেশন তারা বন্ধ করে দেয়। এবং 20 তারিখ যেদিন সংসদ অভিযান ছিল, সেদিন বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল যাতে ছেলেমেয়েরা আসতে না পারেন, কিন্তু তারা চলে এসছেন। মেট্রোর গেট বন্ধ করে দেওয়া হয়েছে, ছেলেমেয়েরা লাফিয়ে টপকে চলে আসছেন। এবং সবচাইতে বড় কথা, এই যে ভিড়, এই যে জমায়েত, এটা কিন্তু স্বতঃস্ফূর্ত জমায়েত, এটা সংগঠিত ভিড় নয়। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তাদের সমর্থকরা অবশ্যই সেখানে রয়েছেন, প্রচুর বিজেপির নেতা, বিজেপির কর্মী, তাদের পরিবারের ছেলেমেয়েরা সেখানে আছেন। কাজেই এটা কিন্তু প্রকৃত অর্থে একটা গণ আন্দোলন, একটা প্রকৃতই গণ আন্দোলন যেরকম দেখতে হয় এটা সেই রকম। ঠিক যেরকম জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যখন দুর্নীতি বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল গোটা উত্তর ভারত, গোটা দেশে উত্তাল হয়েছিল 1974 সালে, সেই সময় কিন্তু প্রচুর কংগ্রেস পরিবারের ছেলে মেয়ে তারা রাস্তায় নেমে পড়েছিলেন। যখন আন্না হাজারে আন্দোলন করেছিলেন তখন কিন্তু প্রচুর কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ছিল, প্রচুর কংগ্রেস পরিবারের ছেলে মেয়ে তারা রাস্তায় নেমেছিলেন। আমাদের এখানে যখন অভয়া আন্দোলন হলো তখন আমরা দেখেছি প্রচুর তৃণমূল কংগ্রেস বাড়ির ছেলে মেয়ে তারা পর্যন্ত বসে থাকতে পারেনি, তারা রাস্তায় নেমে গেছেন। এবং সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে। কাজে এটা একটা প্রকৃত অর্থেই গণ আন্দোলন, এবং এটা একটা নতুন প্রজন্মের উত্থানও বটে। কেন বলছি নতুন প্রজন্মের উত্থান? আজ থেকে কত বছর আগে মোদী সরকার ক্ষমতায় এসেছিল? 12 বছর আগে, তাই না? সেই সময় যাদের বয়স ছিল 20, তারা কিন্তু কংগ্রেস জমানাটা খুব একটা বেশি দেখেনি। তার চেয়ে যাদের বয়স আরো কম, সেই সময় যারা 18 ছিল, 12 ছিল, 14 ছিল, এমনকি আজকের এই আন্দোলনে 18 বছরের ছেলেমেয়েরা আছে, তাদের 12 বছর আগে বয়স ছিল 6, তাই না? তারা কিন্তু কংগ্রেস, মনমোহন সিং, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী দুর্নীতি কিচ্ছুটি দেখেনি। তারা দেখেছে, তারা জন্মানোর পর থেকে, তাদের বোধবুদ্ধি হওয়ার পর থেকে তারা দেখেছে যে একমেবা দ্বিতীয়ম শাসক হচ্ছেন নরেন্দ্র মোদী, এবং বিপুল ক্ষমতাধর রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। বিজেপি আর মোদির ভারতেই তাদের জন্ম, তাদের বেড়ে ওঠা, তাদের রাজনৈতিক বোধবুদ্ধির বিকাশ। কাজেই কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভ, রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করার যে প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে না। এটা নতুন প্রজন্ম। আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দিন কিন্তু শেষ হয়ে আসছে। কারণ এখন খবরের আদান প্রদান হচ্ছে ইনস্টাগ্রাম থেকে। ইনস্টায় বিজেপির সংঘ পরিবারের আধিপত্য এখনো ততটা নেই যতটা হোয়াটসঅ্যাপের যে পরিসর সেখানে রয়েছে। কাজে অনেকগুলো দিক থেকে কিন্তু এই আন্দোলনটা একটা নতুন যুগের সূচনা করলো। এবার আমাকে বলো তো, একটা ডিপ স্টেটের যে ব্যাখ্যাটা আসছে এই বিষয়টা নিয়ে। ওয়েল, এই যে ডিপ স্টেট মানে কোন স্টেট? ডিপ স্টেটের বাংলা করলে কি হবে? গহন রাষ্ট্র। হ্যাঁ, এই জিনিসটা আসলে কি? বা গোপন রাষ্ট্র। গোপন রাষ্ট্র, এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রকে কখনো দেখা যায় না। ডিপ স্টেট জিনিসটা অ্যাকচুয়ালি কি? ডিপ স্টেট হচ্ছে, বলা যেতে পারে এটা একটা শ্যাডো স্টেট, এটা একটা ছায়া রাষ্ট্র। একটা রাষ্ট্রের মধ্যে থাকা তার কিছু রাজনীতিবিদ, কিছু ব্যবসায়ী, কিছু আমলা, সেনাবাহিনীর কিছু মানুষ, গোয়েন্দা বাহিনীর কিছু লোকজন, এই সবাইকে নিয়ে তৈরি করা একটা অত্যন্ত শক্তিশালী এমন একটা কিছু যেটার কোনো অবয়ব নেই, যেটার কোনো চেহারা নেই, যেটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। বিমূর্ত একটা বিষয়। এবং এই যে ডিপ স্টেট, প্রত্যেকটা স্টেটেরই কিন্তু একটা করে ডিপ স্টেট থাকে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যে প্রবল শক্তিশালী একটি স্টেট, বা যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তা এদের প্রত্যেকের যেমন ডিপ স্টেট থাকে, তেমনি বাংলাদেশেরও বা নেপালের মতো যে রাষ্ট্র, যেটা তথাকথিত অর্থে দুর্বল রাষ্ট্র, তাদেরও কিন্তু যে রাষ্ট্রকে আমরা দেখতে পাই তার পেছনে একটা শক্তি থাকে। এই যে ডিপ স্টেটের ইন্ধন বলতে যারা হিন্দুত্ববাদীরা বলেন, তারা মূলত মার্কিন ডিপ স্টেটের কথা বলেন। এই ডিপ স্টেটের কাজ কি? ডিপ স্টেটের কাজ হচ্ছে রেজিম চেঞ্জ করা। এবং এই অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যে তাও নয়। দেশে দেশে রেজিম চেঞ্জ করায় মার্কিন ডিপ স্টেট ভূমিকা রাখে। এইখানেই প্রশ্ন ওঠে,
এই যে কিছুদিন আগেই নরেন্দ্র মোদীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা মাই ফ্রেন্ড ডোনাল্ড বলে ট্রাম্প সাহেবকে বন্দনা করতে দেখছিলাম, তাহলে কি আর ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী আর বন্ধু নেই? আমরা জানি না। কিন্তু এই যে বলা হচ্ছে চীনের ইন্ধন রয়েছে এই আন্দোলনে, তো মানে এই প্রচারগুলো অনেকে করেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে চীনের যে শাসক দল চীনা কমিউনিস্ট পার্টি, তাদের সম্পর্ক একেবারেই হিমশীতল নয়, বরঞ্চ উষ্ণ সম্পর্ক। এবং দুটো দলই কিন্তু একে অন্যের আমন্ত্রণে দেখা টাকা করতে যাওয়া ইত্যাদি ইত্যাদি করে। এবং ভারতের যে বাণিজ্য পরিসর, সেখানে চীনের যথেষ্ট পরিমাণে অংশগ্রহণও রয়েছে। কিন্তু এগুলোর বাইরে ধরে নিলাম যে এই আন্দোলনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের মতো রাষ্ট্রের ভূমিকা রয়েছে। মানে একদম সোজা বাংলায় বিদেশি মদত, বিদেশি টাকা রয়েছে, একদম একেবারে ধরে নিলাম এটা রয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, যখন 1975 সালে এমার্জেন্সি জারি হলো, তার আগে যে ব্যাপক আন্দোলন হয়েছিল, সেই সময়েও কিন্তু তৎকালীন সরকার এমনই সমস্ত অভিযোগ করেছিল। পৃথিবীর যে দেশে যখনই সরকার বদলায়, পৃথিবীর যে দেশে যখনই সরকারের পা কাঁপে, তখনই সেই সরকার জনগণের ক্ষোভ বিক্ষোভ ইত্যাদির পেছনে বিদেশি চক্রান্ত দেখে। কিন্তু বাস্তব সত্যিটা হচ্ছে এটাই, যদি দেশের মধ্যে গণবিক্ষোভের জমি তৈরি না হয়, তাহলে কোনো বিদেশি ইন্ধন কিচ্ছুটি করতে পারে না, কখনো পারে না। ধরো আমি উদাহরণ দিয়ে বলছি, তুরস্কের কথাই যদি বলি, তুরস্কে বর্তমান যিনি প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে, এরদোয়ানের বিরুদ্ধে বিস্তর আন্দোলন সংগ্রাম ইত্যাদি বিরোধীরা করছেন, কিন্তু কিচ্ছুটি হচ্ছে না। তিনি সরকার থেকে কিছুতেই যাচ্ছেন না। তার কারণ জলটা ফুটতে শুরু করেছে, কিন্তু ইস্তানবুলে জল এখনো ততটা ফোটেনি যেটায় বাষ্প হতে শুরু করবে। আমি মনে করি না যে এই যে ভারতবর্ষে এই মুহূর্তে যে, এটা যদি জেনজি বলি তাহলে জেনজি বা যুব ভারতের যে ভারতীয়দের যে বিক্ষোভ, আমি মনে করি না এটা সরকার পরিবর্তনের লড়াই। এটা কিন্তু খুব গণতান্ত্রিক কয়েকটা দাবি দাওয়া নিয়ে লড়াই। এবং ধর্মেন্দ্র প্রধান বলে যে ভদ্রলোক, যিনি নিজে এবিভিপির নেতা থাকাকালীন ওড়িশায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই ধর্মেন্দ্র প্রধান, তিনি যে অযোগ্য, তিনি যে যোগ্যতার পরিচয় দিতে পারেন না, দিনের আলোর মতো স্পষ্ট। ছেলেমেয়েরা বলছেন যে এই ভদ্রলোক আমাদের কেরিয়ারের জন্য খুবই ক্ষতিকারক একটি এলিমেন্ট, তাকে সরিয়ে দিন। সহজ দাবি, সরকার মেনে নিলেই পারে। কিন্তু সরকার আসলে ইগোর দ্বারা পরিচালিত হচ্ছে। এবং কংগ্রেসের যে ভূমিকা, সেটাও খুব ইন্টারেস্টিং। কংগ্রেস প্রথমে আন্দোলনে সরাসরি সামিল হয়নি, এবং 20 তারিখের পর কিন্তু রাহুল গান্ধী গিয়ে ওখানে গেলেন এবং রাহুল গান্ধীকে টেনে হিচড়ে ওরকমভাবে আমরা গ্রেপ্তার হতে দেখলাম। এটাও তো একটা অপটিক্স। যে রাহুল গান্ধীকে পাপ্পু বলা হতো, যে রাহুল গান্ধীকে নিয়ে মজা তামাশা করা হতো, সেই রাহুল গান্ধী কিন্তু 400 পার হওয়ার প্রতিশ্রুতি দেওয়া বিজেপিকে একদম 300-র অনেক নিচে বেঁধে রেখেছিলেন গত নির্বাচনে, এবং তাকে কিন্তু এরকমভাবে টেনে হিঁচড়ে গ্রেফতার করা হলো। এবং শুধু তাই না, এটা তো শুধু দিল্লির আন্দোলন হচ্ছে এরকম নয়, ডিপ স্টেট সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। পাটনাতে ব্যাপক আন্দোলন হয়েছে, সেই পাটনার আন্দোলনের ওপরে জল কামান চালানো হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস চালানো হয়েছে। কলকাতাতে হানিমুন পিরিয়ড শেষ দূরের কথা, হানিমুন পিরিয়ড সবে শুরু হয়েছে নতুন ডাবল ইঞ্জিন শুভেন্দু সরকারের। কলকাতাতে বিশাল ছাত্র মিছিল সংগঠিত হচ্ছে, এবং তার একটা মিছিলে আমি ছিলাম। সংগঠিত ভিড় ছিল না, সাধারণ ছেলেমেয়েরা তারা এসে মিছিলে হাঁটছেন। কাজেই এইটা কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের জন্য খুব একটা সুবিধাজনক ব্যাপার নয়, খুবই অ্যালার্মিং। আমরা জানি না আন্দোলনটা কোন দিকে যাবে। এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে এর দিশাটা কি হতে চলেছে বলে মনে হয়। এটা বলা খুব কঠিন, কারণ এভাবে বলা সত্যিই কঠিন। তার কারণ হচ্ছে এই আন্দোলনটা নানা রকম সম্ভাবনার জন্ম দিচ্ছে। একটা জিনিস তুমি খেয়াল করেছো, আমরা প্রত্যেকেই দেখেছি, জান্তার মান্তারে থেকে সকালবেলায় 20 তারিখে মিছিল বেরোলো, পুলিশ বেধড়ক পেটালো সেই মিছিলকারীদের, আহত রক্তাক্ত করলো, টিয়ার গ্যাস চালালো। স্বাভাবিকভাবেই প্রতিবাদ গুটিয়ে যাওয়ার কথা। গোটা দিন দিল্লি পুলিশের মার খেয়ে রাত্রিবেলায় হাজার ছেলে মেয়ে তারা আবার গিয়ে জান্তার মান্তারে বসলেন। এক্স্যাক্টলি, এবং প্রচুর মানুষ, মানে প্রচুর লোকজন সেই দিন ঢুকলেনও,
পাঞ্জাব থেকে প্রচুর একদম মানে দলে 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 ঢুকছেন, মানে লাইন এইসবও দিয়ে আমরা মনে হচ্ছে সুরুচি সংঘের ঠাকুর দেখতে যাওয়ার মতো মানুষ লাইন দিয়ে ঢুকছেন। আরেকটা জিনিস তুমি খেয়াল করেছো, অভয় আন্দোলনের কথা মনে পড়ছিল, গোটা দেশ থেকে মানুষ সুইগি জোম্যাটো ইত্যাদির মাধ্যমে ওইখানে যারা বসে আছেন তাদের জন্য খাবার পাঠাচ্ছেন, এবং কাকে খাবার পাঠাতে হবে তার নাম কিন্তু লেখা নেই, লেখা হচ্ছে যে কোনো একজন প্রতিবাদী যার খিদে পেয়েছে এই খাবারটা তার হাতে তুলে দিলেই হবে, এবং সুইগি জোম্যাটো ডেলিভারি বয়রা গিয়ে খাবার তুলে দিচ্ছেন। এগুলো নিজ দায়িত্ব। এগুলো কি বোঝায়? এগুলো বোঝায় এটা কেবলমাত্র আর একটা রাজনৈতিক আন্দোলন নেই, এটা একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। কৃষক আন্দোলনের মতোই, কিন্তু তার এর ব্যাপ্তিটা আরও অনেক বেশি। এইটা হচ্ছে কিন্তু মোদি সরকারের জন্যে খুব ডিফিকাল্ট। এই জায়গাটা কি একটু ভয়ের জায়গা তাদের কাছে? আমার তো ভীষণভাবে মনে হচ্ছে, কারণ আমাদের সামনে শ্রীলঙ্কার উদাহরণ রয়েছে, বাংলাদেশের উদাহরণ রয়েছে, নেপালের উদাহরণ রয়েছে, আবার এরকম অনেক জায়গার উদাহরণ রয়েছে যেখানে খুব বড় জেনজি আন্দোলন হয়েছে কিন্তু কোনো রকমে সরকার নিজের গদি বাঁচিয়ে নিয়েছে, যেরকম কেনিয়াতে। এরকম অনেক কিছু রয়েছে। আমার মনে হয় সেই জায়গা থেকেই সরকার প্রচণ্ড সতর্কতার সঙ্গে পা ফেলতে চাইছে, এবং সত্যি কথা বলতে এই আন্দোলন ভারতের রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে উত্তর ভারতের রাজনীতির ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা করলো, একটা নতুন যুগের সূচনা করলো, যেখানে কোনো কিছুই আর আগের মতো হবে না। এবং বিরোধীরাও যদি রাজনীতি করতে চান, এরপরে সরকারের বিরুদ্ধে রাজনীতি করতে চান, তাদেরকে কিন্তু এই রাজনীতির ভাষাটাকে পড়তে হবে, এই ভাষাটাকে বুঝতে হবে। এক্স্যাক্টলি। এবং আমাদের নজর তো থাকবেই এই গোটা বিষয়টার উপর, যেটা কোন দিকে যাচ্ছে, গোটা আন্দোলনটা কোন দিকে যাচ্ছে, সরকারি বা কী পদক্ষেপ নিচ্ছেন, মানে কী পদক্ষেপ নেবেন এরপর, মানে তাদের এন্ডে সন্ত্রাসটা কোন দিকে যায় সেদিকটাও আমরা দেখব, এবং সেই নিয়ে আলোচনায় আবারও ফিরব। আপাতত আজ এ পর্যন্তই।